আজকের গল্প হৃদয়ে লিখেছি তোমারই নাম, লেখিকা নুসরাত জাহান বৃষ্টি। পর্ব ৭। খলিল তালুকদার বাড়িতে এসেই ছেলেকে হাঁক ছেড়ে ডাকে। লিপা বেগম রান্নাঘরে কাজ করছিলেন। স্বামীর এমন চিৎকার চেঁচামেচির আওয়াজ শুনে বসার ঘরে এসে বলেন, কি হলো, এভাবে ছেলেটাকে ডাকছেন কেন? খলিল তালুকদার জোরে জোরে নিঃশ্বাস ছেড়ে বলেন, তোমার ছেলে কোথায়? হবে কোথাও হয়তো। ওকে ফোন দিয়ে এক্ষুনি আসতে বলো বাড়িতে। লিপা বেগম চিন্তিত হয়ে বলেন, কি হয়েছে বলবেন একটু? তোমার এত কিছু জানতে হবে না, যেটা করতে বলেছি সেটা করো আগে। স্বামীর এমন চিৎকার শুনে অন্তরাত্মা কেঁপে ওঠে লিপা বেগমের। ৩২ বছরের সংসার জীবনে এমন চিৎকার চেঁচামেচি শুনে অভ্যস্ত হয়ে গেছেন লিপা বেগম। তাই এখানে আর দাঁড়িয়ে না থেকে অন্য রুমে গিয়ে ছেলেকে ফোন করে জলদি বাড়িতে আসতে বলেন। সাদিক সবে মাত্র বন্ধু মহলে এসে যোগ দিয়েছে। মায়ের ফোন পেয়ে আর দেরি না করে তালুকদার ম্যানশনে এসে হাজির হয়। বাড়িতে প্রবেশ করে বাবাকে এমন রাগী রাগী চেহারা নিয়ে বসে থাকতে দেখে সাদিক বলে, কি হয়েছে আব্বা? খলিল তালুকদার ছেলের দিকে তাকিয়ে ঠান্ডা গলায় বলে, নির্বাচনের আগের ৩ মাসে ৫ বছরের যত কাজ ফেলে রেখেছি সবটা পূরণ করতে হবে। সাদিক বাবার মুখে হঠাৎ করে এমন কথা শুনে অবাক হয়ে যায়। যে লোক এইসব কাজ নিজে থেকে এড়িয়ে যায়, আজ কিনা সেই লোক নিজে থেকে এসব কাজ করতে বলেছে। মানে তার আব্বার কি মাথাটা খারাপ হয়ে গেছে জাহিনের সাথে দেখা করে এসে? সাদিক সোফায় বসে ভ্রু কুঁচকে বাবার দিকে তাকিয়ে অবিশ্বাস্য গলায় বলে, কি বলছেন আব্বা? এই ৩ মাসে ৫ বছরে অনেক কাজ জমে থাকার অধিকাংশ সকল কাজ কি করে শেষ করব? খলিল তালুকদার চিৎকার করে বলেন, আমি কিছু জানি না। এই ৩ মাসে জনগণের কাছে ভালো সাজতে হবে আমাদের। একবার শুধু নির্বাচনে জিতে যাই, তারপর আমি ওই জাহিনের থোতা মুখ ভোঁতা করে দেব। আমাকে এই মেয়র খলিল তালুকদারকে বলে এইবারের নির্বাচনে আমি হেরে যাব। ওকে আমি জিতিয়ে দেখিয়ে দেব আমার দৌড় কত দূর পর্যন্ত। চাচাকে রাজনীতি জীবন থেকে চিরতরে দূরে সরিয়ে দিয়েছি, এবার ভাতিজাকেও চিরতরের জন্য সরিয়ে দেব রাজনীতির মাঠ থেকে। আব্বা, সবই বুঝলাম আপনার কথা, কিন্তু হঠাৎ করে নির্বাচনের ৩ মাস আগে আমরা যদি এসব কাজ শুরু করি তাহলে জনগণরা তো ধরে ফেলবে যে আমরা তাদের ভোট পাওয়ার লোভে এমন করেছি। যাদের ৫ বছরে কোনো খোঁজ ছিল না, তারা হঠাৎ করে নির্বাচনের আগে আগে এসে ভালো কাজ করা শুরু করে দিয়েছে। তখন তো তা দেখে জনগণরা আমাদের ওপর মনে মনে ক্ষেপে যাবেন। ছেলের কথা শুনে খলিল তালুকদার হুঙ্কার দিয়ে বলেন, তোকে এত কথা বলতে বলেছে কে? তুই দুনিয়াতে আগে এসেছিস নাকি আমি এসেছি? তাই আমি যেটা বলেছি সেটা কর, আর আগামীকাল থেকেই শুরু করবি কাজগুলো। সাদিক নিচু গলায় বলে, জি আব্বা। এবার যা এখান থেকে। সাদিক বেরিয়ে যায় বাড়ি থেকে। সাদিক মনে মনে জানে এবারের নির্বাচনে তার আব্বা হারবে। এই ৩ মাস তার আব্বা লোক দেখানোর জন্য যতই ভালো কাজ করুক না কেন, জনগণরা এই লোক দেখানো কাজে ভুলবে না। তারা যা বোঝার বুঝে গেছে। আর তার উপরে তার বাবার প্রতিপক্ষ শেখ আবরার জাহিন দাঁড়াবে এবারের নির্বাচনে। গত ১০ বছরের মাঝে শেষ ৫ বছর তার আব্বা জনগণের পাশে দাঁড়ানো তো দূরে থাক, চোখেও দেখেনি তাদের। আর জাহিন ভাই তার উল্টো, সবসময় জনগণের পাশে দাঁড়িয়েছে। সেই হিসেবে জাহিন ভাইয়ের জেতার সম্ভাবনা একটু বেশি। সাদিক বাইকে বসতে যাবে ঠিক সেই সময় তার ফোন বেজে ওঠে। সাদিক ফোনের স্ক্রিনে ভেসে থাকা বনু নামটা দেখে মুচকি হেসে কল রিসিভ করে কানের কাছে ফোনটা নিয়ে কোমল স্বরে বলে, কেমন আছে আমার বনুটা? ফোনের অপর পাশে থাকা সানা আহ্লাদি গলায় বলে, আমি ভালো নেই ভাইয়া। সাদিক গলার স্বর কঠিন করে বলে, কেন, কে কি বলেছে আমার বনুটাকে? শুধু নামটা একবার বল, তাকে মাটিতে পুঁতে ফেলবো এক্কেবারে। ভাইয়ের এমন কথা শুনে সানা ঝটপট উত্তর দেয়, না না, কেউ কিছু বলেনি আমাকে। আসলে তোমাদের ছাড়া হোস্টেলে থাকতে আর ভালো লাগে না। সাদিকের মনটা নিমেষেই খারাপ হয়ে যায়।
তারও যে আদরের বোনকে ছেড়ে থাকতে কষ্ট হয়, কিন্তু তার কিছু করার নেই। এই নোংরা পরিবেশ থেকে ফুলের মতো বোনকে রক্ষা করতেই হোস্টেলে পাঠানো। সাদিক বোনের মন ভালো করতে বলে, আমি আগামীকাল আসবো তোর কাছে। না না, এখন আর আসতে হবে না তোমাকে। আর কদিন পরেই তো বার্ষিক পরীক্ষা, তখন পরীক্ষা শেষ হওয়ার পরে তুমি এসে আমাকে নিয়ে যাও। আচ্ছা, ভালো করে খাওয়া দাওয়া করবি কিন্তু। তুমিও। রাখি এখন। জাহিন আহানকে তার মেমোরি কার্ড ফিরিয়ে দিয়ে নিজের রুমে চলে যায় তৈরি হতে। আর যাওয়ার আগে বলে যায় সকালে অয়ন্তী আর তার ছবি তোলার বিষয়টা যেন কাউকে না বলে। আহানও ভাইয়ের কথায় সম্মতি দেয়, কিন্তু আহান এই কথাটা কতক্ষণ চেপে রাখতে পারবে এটাই দেখার বিষয়। অয়ন্তীর বাড়ি থেকে সকলে চলে এসেছে। লিজার যেন প্রাণপ্রিয় বান্ধবীর সাথে দেখা করার জন্য আর তর সইছে না। তাই দ্রুত পায়ে সদর দরজা পেরিয়ে ভিতরে ঢুকতে যাবে, তখনই কারোর সাথে ধাক্কা লেগে পড়ে যেতে নিলে নিজেকে বাঁচাতে সামনে যা পেয়েছে চোখ বন্ধ করে তাই আঁকড়ে ধরেছে ভয়ে। কিন্তু চোখ তুলে খুলে যা দেখে তাতে লিজার চোখ কপালে। তার সামনে সুঠাম দেহের অধিকারী গৌরবর্ণের সুদর্শন একজন পুরুষ মানুষ দাঁড়িয়ে আছে। চোখে মুখে ফুটে আছে কঠিনত্বের ছাপ। রাগে নাক বারবার ফুলাচ্ছে। মনে হচ্ছে লিজাকে এখনই গুলি করে তার মাথার খুলি উড়িয়ে দিবে। গুলি করার কারণও আছে, কারণ লিজা ধরেছে তো ধরেছে ছেলেটির শার্ট ধরেছে, আর তার উপরের শার্টের কয়েকটা বোতাম ছিঁড়েও গেছে, যার কারণে ছেলেটির বুকের অনেকটা জায়গা দৃশ্যমান রূপে ভেসে আছে। লিজা শুকনো ঢোক গিলে সাথে সাথে পুরুষ মানুষটির শার্ট ছেড়ে দিয়ে বলে, সরি, আমি সত্যি দেখতে পাইনি। ছেলেটি চিৎকার করে বলে, চোখ কি ব্যাগে নিয়ে হাঁটেন যে দেখতে পারেননি? আজব, আমি তো সরি বললাম। সরি বললেই কি সব সমস্যার সমাধান হয়ে গেল? এখন আপনি যদি ঘরে আগুন লাগিয়ে সরি বলে দিলেন, তাতে কি আগুন নিভে যাবে? লিজা ভ্রু কুঁচকে বলে, আশ্চর্য, এখানে আগুন দেওয়ার কথা কোথা থেকে আসছে? আর এটা একটা জাস্ট অ্যাক্সিডেন্ট। পুরুষ মানুষটি নিজের সাদা শার্টের দিকে তাকিয়ে দেখে লাল রঙের একটা দাগ। একে তো তার শার্টের বোতাম ছিঁড়ে ফেলেছে, তার উপরে মেয়ে মানুষের লিপস্টিকের দাগ। চোয়াল শক্ত করে শার্টের বাকি বোতামগুলো খুলে গা থেকে শার্টটা খুলে ফেলেন। লিজা তা হতভম্ব হয়ে দেখছে। মানে কি করে একটা মানুষ ভরা মজলিসে এভাবে উদাম হয়ে যেতে পারে? কি নির্লজ্জ লোক রে বাবা! লোকটি লিজার হাতে শার্টটা ধরিয়ে দিয়ে বলে, আমার শার্টের ছিঁড়ে যাওয়া প্রত্যেকটা বোতাম লাগিয়ে দেবেন, আর আপনার ওই লিপস্টিকের লাল দাগটা তুলে আমার শার্ট আমার হাতে হস্তান্তর করবেন মিস বালিকা। আর তা না হলে আপনার নামে আমি মামলা ঠুকে দিব বলে দিলাম। লিজার মাথা ভনভন করছে। এই সামান্য একটা ঘটনার জন্য তার নামে এই লোক মামলা ঠুকে দিবে? পাগল নাকি এই লোক? চিৎকার চেঁচামেচির আওয়াজ শুনে জোহরা বেগম সদর দরজার কাছে এসে শারাফকে এভাবে খালি গায়ে দাঁড়িয়ে থাকতে দেখে বলেন, এ কি শারাফ, তুই উদাম গায়ে এভাবে দাঁড়িয়ে আছিস কেন? শারাফ দীর্ঘ নিঃশ্বাস ছেড়ে বলে, আমার শার্টের এই মেয়ে মান ইজ্জত রাখিনি চাচি, তাই বাধ্য হয়ে উদাম হতে হলো। তাই বলে এখানে পুলিশদের যে লজ্জা শরম কম থাকে সেটা তুই আজ প্রমাণ করে দিলি। চাচি, পুলিশদের লজ্জা শরম কম থাকে সেটা আপনাকে কে বলল? সব পুলিশ না, হাতে গোনা কয়েকজন, যারা সুযোগ পেলেই জনগণের কাছ থেকে টাকা দাবি করে বেহায়ার মতো। লিজা এতক্ষণে বুঝল এই লোক কেন মামলা ঠুকে দেওয়ার কথা বলেছে। নিজেই তো পুলিশ, তাই এমন আজগুবি মামলা দিতে তার কাছে সহজেই হবে। লিজা জোহরা বেগমের কাছে গিয়ে শারাফকে কিছু বলতে না দিয়ে বলে, চাচি বিশ্বাস করুন, আমি ইচ্ছে করে এমনটা করিনি। পড়ে যাচ্ছিলাম দেখে ওনার শার্ট আঁকড়ে ধরেছিলাম, আর তাতে ওনার শার্টের বোতামগুলো খুলে যায় আর কি। জোহরা বেগম হাত দিয়ে থামিয়ে বলেন, আচ্ছা, যা হওয়ার হয়ে গেছে। শারাফ, তুই গিয়ে নুহাসের একটা শার্ট পরে নে, সবাই তোর দিকে অদ্ভুতভাবে তাকিয়ে আছে দেখ। শারাফ যাওয়ার আগে লিজাকে বলে, আমার শার্ট আমি আগের রূপে ফেরত চাই মিস বালিকা, আর সেটাও খুব দ্রুত। কথাটা বলে শারাফ চলে যায়।
জোহরা বেগম বলেন, শার্টটা আমাকে দাও। লিজা জেদ দেখিয়ে বলে, না চাচি, ওনার শার্ট যেহেতু আমি নষ্ট করেছি সেহেতু আমি ঠিক করে দেব। জোহরা মুচকি হেসে বলেন, আচ্ছা, অয়ন্তীর সাথে দেখা করবে তো? অয়ন্তী উপরে আছে, যাও। যারা চেঁচামেচির আওয়াজ শুনে নিচে নামতে নিবে, প্রতিমুখে শারাফকে এই অবস্থায় দেখে হতবাক হয়ে বলে, এ কি শারাফ ভাইয়া, তুমি এভাবে কেন? শারাফ কিছু না বলে হনহনিয়ে চলে যায়। যারা লিজাকে দেখতে পেয়ে লিজার কাছে গিয়ে বলে, কখন এলে তুমি লিজা আপু? এই তো এইমাত্র, আর এসেই এত বড় একটা খাম্বার সাথে ধাক্কা খেলাম। যারা ভ্রু কুচকে বলে, খাম্বা? এই খাম্বাটা আবার কে? কি নাম যেন? শারাফ না খারাপ? লিজার মুখে খারাপ কথাটা শুনে যারা হাসতে হাসতে বলে, শারাফ ভাইয়া যদি শুনে তুমি তাকে খারাপ বলে ডেকেছ তাহলে তোমার নামে মামলা করে দিবে, ভাইয়ের নাম বিকৃত করে ডাকার অপরাধে। লিজা ঠোঁট ফুলিয়ে বলে, অলরেডি মামলা দেওয়ার ভয় দেখিয়ে গেছেন এই খারাপ। আচ্ছা চলো, ভাবি অনেকক্ষণ ধরে তোমার অপেক্ষা করছে। লিজাকে যারা ঘরটা দেখিয়ে দিয়ে নিচে চলে যায়। লিজা ঘরে ঢুকে অয়ন্তীর এমন সাজসজ্জা দেখে বলে, ওহো, এটা কি দেখছি আমি? আসমান থেকে মনে হচ্ছে কোনো পরী নেমে এসেছে। অয়ন্তী লিজার কাছে এসে তার গায়ে থাপ্পড় মেরে বলে, ইস, তুই একটু বেশিই বলছিস। সত্যি বলছি, তোকে দেখতে মাশাআল্লাহ অনেক সুন্দর লাগছে। ভাইয়া দেখলে নিশ্চিত মোর সাজাবে। অয়ন্তী লজ্জা পায়। অয়ন্তীর গাল দুটো রক্তিম বর্ণ ধারণ করে। কিন্তু হঠাৎ করে ফাইজের কথা মনে পড়তেই, ফাইজ কোথায়? ও আসেনি? এসেছে, কিন্তু এসেই আপনার ছোট দেবরের সাথে খেলায় মেতে উঠেছে। আপনার কথা সে বেমালুম ভুলে গেছে। অয়ন্তী লিজার হাতে শার্ট দেখে বলে, তোর হাতে শার্ট কেন? লিজা বিরস গলায় বলে, আর বলিস না, এক বদলোকের সাথে দেখা হয়েছিল। লিজা সবটা ঘটনা অয়ন্তীকে খুলে বলে। অয়ন্তী তা শুনে হাসতে হাসতে বলে, আমার শ্বশুরবাড়িতে এসে তোর সাথে এমন একটা সিনেমাটিক ঘটনা ঘটে গেল? খুব হাস্যকর ব্যাপারটা। লিজা বিরক্ত নিয়ে বলে, তুই চুপ করবি? তুই না নতুন বউ, কোথায় মাথায় ঘুমটা টেনে মুখ নিচু করে বসে থাকবি? তা না করে তুই এভাবে দাঁত বের করে হাহা হিহি করে হাসছিস। অয়ন্তী হাসি থামিয়ে দেয়। সত্যিই তো, সে তো নতুন বউ। এখন যদি তার হাসির আওয়াজ শুনে ফেলে তাহলে সত্যি খুব খারাপ ভাববে। কিন্তু অয়ন্তীর হাসির শব্দ অন্য কেউ না শুনতে পেলেও জাহিন ঠিকই শুনে ফেলেন। সবে মাত্র জাহিন রেডি হয়ে রুম থেকে বের হয়েছে ফোনে কথা বলতে বলতে, কিন্তু কারো হাসির শব্দ শুনে জাহিন দাঁড়িয়ে পড়ে। লিজার কথাটা শুনে বুঝতে পারে হাসির মালিকটা কে, কিন্তু জাহিনের খুব জানতে ইচ্ছে করছে অয়ন্তী কী কারণে প্রাণ খুলে হাসছে এভাবে। ফোনে থাকা নুহাসের গলার স্বর শুনে জাহিন পুনরায় কানের কাছে ফোন নিয়ে হাঁটতে হাঁটতে ভরাট গলায় বলে, রাজনীতির মাঠে নেমেছি আমি, কোনো ফুটবল খেলার মাঠে নয়। যে যেভাবে বলবে আমাকে সেটা করতে হবে আমায়। আমি নিজের গতিতে চলবো, অন্যরা কে কী বলল তাতে আমার কিছু যায় আসে না। কথাটা বলে শেষ করতেই আজহার শেখ এসে জাহিনকে বলে, জাহিন, তোমার কাছে যাচ্ছিলাম। জাহিন নুহাসকে পরে ফোন করবে বলে কল কেটে দিয়ে চাচাকে বলে, কি হয়েছে চাচু? তোমার শ্বশুর মশাই তোমার সাথে কথা বলতে চান। আমি ওনার সাথেই দেখা করতে যাচ্ছিলাম। ও আচ্ছা, তাহলে চলো। জাহিন হামিদ খন্দকারকে দেখে মুখে সালাম দেয়। হামিদ খন্দকারও সালামের জবাব দিয়ে জাহিনকে বসতে বলে। হামিদ খন্দকারের পাশেই আজমল শেখ বসে আছেন। জাহিন একটা চেয়ার টেনে বসতেই হামিদ খন্দকার জাহিনকে উদ্দেশ্য করে বলেন, তোমার সাথে কিছু কথা ছিল। জি বলুন। তোমার আর অয়ন্তী মায়ের বিয়েটা জানি স্বাভাবিকভাবে হয়নি, কিন্তু আমার অয়ন্তী মা খুব ভালো মেয়ে, আমার আদরের বড় মেয়ে। ওর মুখ থেকেই আমি প্রথম বাবা ডাক শুনেছি। ছোটবেলা থেকে মেয়েটা আমার অনেক ঝড় ঝাপটা সহ্য করে এতটুকু বড় হয়েছে। তাই আমি চাই আমার মেয়েটাকে তুমি
সুখে রাখো, ভালো রাখো। বাবা হয়ে এটুকু তোমার কাছে চাই। জানি তুমি রাজনীতি করো, কিন্তু আজমল শেখ ফোরন কেটে বলেন, আহা বেআই সাহেব, অয়ন্তী মা এখানে খুব ভালো থাকবে, আপনাকে এসব নিয়ে ভাবতে হবে না। জাহিন মুচকি হেসে বলে, চিন্তা করবেন না, অয়ন্তী যখন আমার দায়িত্বে আছেন আমি ওনাকে সব সময় আগলে রাখবো নিজের সবটুকু দিয়ে। ওনার উপরে ঝড় আসার আগে আমার সাথে সেই ঝড়কে মোকাবেলা করতে হবে। আর রাজনীতির কোনো বিষয় ওনার উপরে আঁচ কাটবে না, আমি আঁচ কাটতে দিব না। হামিদ খন্দকার জাহিনের কথাটা শুনে স্বস্তির নিঃশ্বাস ছেড়ে বলেন, নিশ্চিন্ত হলাম বাবা। হৃদয়ে লিখেছি তোমারই নাম, লেখিকা নুসরাত জাহান বৃষ্টি, পর্ব 8। রাজনৈতিক দলের ভিআইপি গাড়ি একের পর এক মেইন গেট দিয়ে শেখ বাড়ির ভেতরে প্রবেশ করছে, আর তার সাথে শেখ বাড়ির ভেতরে প্রবেশ করছে আজমল শেখের শিক্ষকতী বন্ধুরা। জাহিন তাদের সাথে কুশল বিনিময় করছে। এমন সময় সারাফ এসে জাহিনের কানে কানে বলে, ভাই এবার তো চলো, আর কতক্ষণ একা একা ভাবি ছবি তুলবে, কয়েকটা তো কাপড় পিকো তোলা দরকার। জাহিন ঠোঁটের কোণে হাসি রেখে বলে, তুই যা, আমি আসছি। সারাফ চলে যায়। জাহিন আর কিছুক্ষণ থেকে বসা থেকে উঠে পড়ে। উদ্দেশ্য তার বাগানের ডান পাশটায় যাওয়া, সেখানে স্টেজ করা হয়েছে ফটো সেশন করার জন্য। জাহিন স্টেজের কাছে আসতেই থমকে যায় অয়ন্তীকে দেখে, আটকে যায় চোখ জোড়া সামনে থাকা তার স্ত্রীর দিকে। মেয়েটার মুখে মিষ্টি হাসি রেখা ফুটে আছে। বিয়ের আগ থেকে কিংবা পর থেকে যতবার অয়ন্তীকে দেখেছে, সব সময় অয়ন্তীর মুখটা পানসে দেখে এসেছে জাহিন। এই প্রথমবারের মতো অয়ন্তীকে হাসতে দেখে জাহিন, যদিও এর আগে কয়েক মুহূর্ত আগে অয়ন্তীর হাসির আওয়াজ শুনতে পেয়েছে, কিন্তু এবার সচক্ষে দেখছে। মন্ত্রমুগ্ধের ন্যায় তাকিয়ে রইল অয়ন্তীর হাস্যোজ্জ্বল চেহারার দিকে। অজান্তে জাহিনের ঠোঁটের কোণে হাসির রেখা ফুটে ওঠে অয়ন্তীর হাসি মুখখানা দেখে। যারা জাহিনকে দেখে বলে, এই তো ভাইয়া চলে এসেছে। অয়ন্তী চোখ তুলে সামনের দিকে তাকায়। জাহিনের পরনে সাদা পাঞ্জাবি, পাঞ্জাবির হাতা কোনোই পর্যন্ত গোটানো। পাঞ্জাবির ওপর মেরুন কালারের কারুকাজ করা কোটি পরেছে। চুলগুলো খাড়া করে রেখেছে, মুখে হালকা খোঁচা খোঁচা দাড়ি। অয়ন্তী এক নজর জাহিনের দিকে তাকিয়ে চোখ ফিরিয়ে নেয়। বুকের ভেতরে ধুকপুকানি শুরু হয়ে গেছে, বারবার গলা শুকিয়ে আসছে। এতক্ষণ তো সব ঠিকঠাকই ছিল, কিন্তু জাহিন আসার সাথে সাথে অয়ন্তীর বুকের ভিতরের সব রকমের অস্থিরতা কাজ করা শুরু করে দিয়েছে। এখনই এই অবস্থা, না জানি বাসর ঘরে কী হবে। এটা ভেবে অয়ন্তী শুকনো ঢোক দিলেন। জাহিন স্টেজে উঠতে যাবে, সাথে সাথে যারা চিৎকার করে বলে, ভাইয়া দাঁড়াও। জাহিন অবাক হয়ে বোনের দিকে তাকিয়ে বলে, কেন, কি হয়েছে? যারা দুষ্টু হাসি হেসে বলে, তুমি আর ভাবি একসাথে স্টেজে উঠবে দুজনের হাত ধরে, আর সেই অতি মনোরম সুন্দর মুহূর্তটা ভিডিও করা হবে। জাহিন অয়ন্তীর মুখ পানে তাকায়, বোঝার চেষ্টা করে অয়ন্তীর মনোভাব। অয়ন্তীরও তো একটা ইচ্ছা অনিচ্ছার ব্যাপার আছে, সব কিছু তো আর চাপিয়ে দেওয়া যায় না তার ওপর। জাহিন বোনের দিকে তাকিয়ে বলে, যারা এসব করার কোনো দরকার নেই। যারা কপট রাখে দেখিয়ে বলে, উফ ভাই, এসব করা লাগবে। একটা মেয়ের সারা জীবনের স্বপ্ন থাকে এমন একটা মুহূর্তকে ঘিরে, তুমি জানো না সেটা। জাহিন স্মিত হেসে অয়ন্তীর দিকে দৃষ্টি ফেলে কোমল গলায় বলে, তাই বুঝি? যারা মাথা নাড়িয়ে বলে, হুম হুম। যারা অয়ন্তীকে এনে জাহিনের পাশে দাঁড় করায়। অয়ন্তী মাথা নিচু করে আছে, ভীষণ লজ্জা লাগছে তার। এত লজ্জা লাগার কি কোনো মানে আছে? না, কোনো মানে নেই। যারা পুনরায় বলে, ভাইয়া এবার হাতটা বাড়িয়ে দাও ভাবির দিকে। জাহিন পূর্ণ দৃষ্টি ফেলে সরাসরি অয়ন্তীর দিকে তাকিয়ে বাম হাতটা বাড়িয়ে দিল। অয়ন্তী জাহিনের দিকে তাকায়, জাহিন চোখের ইশারায় বলে তার হাতটা ধরার জন্য। অয়ন্তী জাহিনের দিকে থেকে নজর সরিয়ে ধীরে ধীরে জাহিনের হাতের উপরে নিজের মেহেদি রাঙা ডান হাতটা রাখল।
জাহিন অয়ন্তীর ছোট হাতটা নিজের হাতের মুঠোয় নিয়ে ধীর গলায় বলে, আপনি ঠিক আছেন তো অয়ন্তী? অয়ন্তীর ঠোঁটে ঠোঁট চেপে মাথা উপর নিচ করে বোঝায় যে সে ঠিক আছে। জাহিন অয়ন্তীকে নিয়ে ধীরে পায়ে হেঁটে স্টেজের ওপরে উঠে হাতটা ছেড়ে দেয়, কিন্তু এবার যারা যা বলে তাতে অয়ন্তীর কান দিয়ে গরম ধোঁয়া বের হওয়ার মতো অবস্থা শুরু হয়ে গেছে। এবার ভাইয়া তুমি ভাবির কোমরটা ধরে সুন্দর সুন্দর পোজ দাও। জাহিন কিছু বলতে গেলে যারা থামিয়ে বলে, একদম না, বিয়ে মানুষের একবারই হয়, আর এই সুন্দর মুহূর্তগুলো ফ্রেমবন্দি করে রাখা ভালো, ভবিষ্যতে যেন দেখতে পারো। জাহিন বাধ্য হয়ে অয়ন্তীর উন্মুক্ত কোমরে হাত রাখল। জাহিনের শীতল হাতের ছোঁয়া পেয়ে অয়ন্তীর সমস্ত কায়া কিঞ্চিত রূপে কেঁপে ওঠে। অয়ন্তীর লজ্জায় মরে যাওয়ার মতো অবস্থা, কিন্তু তারপরও মুখ বুঝে সবটা সহ্য করে গেল। দুতলার বেলকুনি থেকে সবটা দেখছে হিয়া তীক্ষ্ণ দৃষ্টিতে। চোখে মুখে রয়েছে ক্রোধের আভাস। বারবার নাক ফুলাচ্ছে, চোয়াল শক্ত করে রেখেছে। দু হাত দ্বারা রেলিং শক্ত করে ধরে রেখে দাঁতে দাঁত চেপে বলে, যত পারিস তত করে নে আনন্দ ফুর্তি, তবে তোর বাসর রাতটা পরিণত হবে বাথরুম রাতে। তোকে আজকে রাতে যদি আমি বাথরুমে না কাটাতে বাধ্য করেছি, তাহলে আমার নাম রাইফা হিয়া নয়। আমার জাহিন ভাইয়ের সাথে বাসর করবি, তোর করাচ্ছি তোকে বাসর, এমন বাসর করাবো যে সারা জীবন মনে রাখবি। কথাটা বলেই বেলকনি থেকে প্রস্থান করে হিয়া। আর সহ্য করতে পারছে না এই দৃশ্যটা। শেখ বাড়ির সকল সদস্যদের পারিবারিক একটা ফটো তোলা হলো, কিন্তু সেই ফটোতে দুটো মানুষ মিসিং, এক রিহান আর এক নুহাস। কিন্তু কিছু করার নেই, বর্তমান পরিস্থিতিটাই এমন। কেউ একজন নিজে থেকে মিসিং হয়েছে, আর একজন কাজের জন্য মিসিং হয়েছে। নুহাস এই পরিবারের রক্তের সম্পর্কের কেউ না, কিন্তু নুহাসকে এই পরিবারের একজনই মানা হয়। ছোট থেকে নুহাস এই বাড়ির প্রত্যেকটা মানুষের সাথে থেকে বেড়ে উঠেছে, তাই নুহাসও শেখ পরিবারই একটা অংশ, যে অংশটা ছাড়া শেখ পরিবার পরিপূর্ণ নয়। ফটো সেশনের কার্যক্রম শেষ হলে আজমল শেখ আসা সকল ভিআইপি গেস্ট আর আত্মীয় স্বজনদের সাথে বড় ছেলের বউয়ের পরিচয় করিয়ে দেন। একে একে সব আত্মীয় স্বজন চলে যাচ্ছে। অনুষ্ঠান প্রায় শেষ হওয়ার দিকে। হামিদ খন্দকার মেয়ের কাছে এসে মাথায় হাত রেখে বলেন, এখন আমি আসি মা, তুই সাবধানে থাকবি। অয়ন্তী মন খারাপ করে বলে, কিন্তু মামুনি আসলো না কেন? মন খারাপ করিস না, আগামীকাল তো যাবি বাড়িতে, তখন না হয় মামুনিকে প্রাণ ভরে দেখে আসবি। ফায়েজ হাসি মুখে বলে, আপু তুমি কিন্তু একদম দুষ্টুমি করবে না, সবার সাথে মিলেমিশে থাকবা। ফায়েজের কথা শুনে বাবার দিকে অবাক হয়ে তাকায় অয়ন্তী। হামিদ খন্দকার চোখের ইশারায় বোঝায় ছেলেকে বোঝ দিয়েই আনা হয়েছে, তাই এই কথা বলছে। অয়ন্তী কোমর বাঁকিয়ে ফায়েজের কপালে চুমু এঁকে বলে, আচ্ছা দুষ্টুমি করব না, সবার সাথে মিলেমিশে থাকবো। যদি দুষ্টুমি করি তাহলে তোমার কাছে নালিশ যাবে, তখন তুমি আমাকে পানিশমেন্ট দিও, কেমন? ফায়েজ বোনের কথা শুনে মুচকি হাসে। ফায়েজ আর হামিদ খন্দকার চলে যান। লিজা বান্ধবীকে জড়িয়ে ধরে বলে, ভালো থাকিস, আর আজকের রাতটার জন্য অভিনন্দন রইল। অয়ন্তী বান্ধবীর পেটে গুঁতা মেরে বলে, খালি বাজে কথা মুখে, তাই না? লিজা অয়ন্তীর কাছ থেকে দূরে এসে অয়ন্তীর গালে হাত রেখে বলে, কোনটা বাজে কথা? প্রত্যেকটা মেয়ের জন্যই প্রথম রাতটা একটা স্পেশাল রাত, বুঝলি? অয়ন্তী লাজুক হেসে বলে, বুঝলাম ম্যাডাম, এবার আসি, ভালো থাকিস। লিজা সদর দরজা পেরিয়ে অর্ধেক রাস্তা আসতেই শারাফ এসে হাজির হয় লিজার সামনে। লিজা ভ্রু কুঁচকে শারাফের দিকে তাকায়। শারাফ মোহনীয় হাসি দিয়ে বলল, কি মিস বালিকা, চলে যাচ্ছেন? লিজার কণ্ঠে খানিকটা তেজ রেখে বলে, হ্যাঁ চলে যাচ্ছি, দেখতেই পাচ্ছেন, কানা নাকি? কানা হতে যাব কেন? কানা তো আপনি মিস ভিজা। লিজা ভ্রু কুঁচকে বলে, কি বললেন আপনি? আমি ভিজা?
আপনি আমার এত সুন্দর নামটা সারাফ থেকে খারাপ করেছেন, তাই আপনাকে লিজা থেকে ভিজা বললাম। লিজা কিছু বলতে গিয়ে থেমে যায়। এই লোকের সাথে কথা বললে কথা বাড়বে, তাই আর কথা না বাড়ানোই ভালো। আর ওইদিকে তার জন্য সবাই অপেক্ষা করছে। তাই লিজা সারাফের পাশ কাটিয়ে চলে যেতে নিলে সারাফ বলে, এই যে মিস ভিজা বালিকা, আমার শার্টটা কিন্তু ফেরত চাই যত তাড়াতাড়ি সম্ভব। লিজা রাগ দেখিয়ে বলে, দিয়ে দিব আপনার শার্ট, সেটাও খুব জলদি। আপনার শার্ট আমার কাছে রাখার কোনো ইচ্ছা বা আকাঙ্ক্ষা কোনোটাই নেই। যত সব আদাইরা মানুষ। কথাটা বলে লিজা হনহনিয়ে চলে যায়। সারাফ লিজার যাওয়ার পানে তাকিয়ে থেকে রহস্যময় হাসি দেয়। মেয়েটাকে জ্বালাতে সারাফের আরও মন চাইছে, কিন্তু সেটা তো আর সম্ভব নয়। আবার কবে দেখা হবে তাদের? দেখা হবে নাকি এটাই তাদের শেষ দেখা? যদি নসিবে থাকে তাহলে নিশ্চয়ই দেখা হবে দুজনের খুব শীঘ্রই। এমন সময় সারাফের পাশ থেকে কেউ ভরাট কণ্ঠে বলে ওঠে, কী রে, তুই এমন হাবার মতো তাকিয়ে আছিস কেন? সারাফ পাশ ফিরে নুহাসকে দেখে বলে, আরে নুহাস, বললি যে চলে এসেছিস তুই? নুহাস সারাফের পেটে ঘুষি মেরে বলে, তোকে কতবার বলবো আমাকে নুহাস পল্লী বলে ডাকবি না? সারাফ মৃদু চেঁচিয়ে পেটে হাত রেখে বলে, কত সুন্দর নামটা নুহাস পল্লী, আর সেটা তুই ডাকতে না করছিস। তোর রুচি খুব বাজে। থাক, তোকে আর লেকচার দিতে হবে না, ভিতরে চল। সারাফ বন্ধুর কাজ জড়িয়ে ধরে বলে, বিয়েতে থাকলি না, খুব মিস করেছি তোকে। সবই কপাল, বুঝলি। বাড়ির ভিতরে ঢুকতেই জাহিনের দেখা পায় নুহাস। সোফায় বসে পায়ের উপর পা তুলে জাহিন ফোনে কিছু একটা মনোযোগ দিয়ে দেখছে। আহান নুহাসকে দেখার সাথে সাথে দৌড়ে আস্তে আস্তে বলে, নুহাস ভাইয়া চলে এসেছে। জাহিন চোখ তুলে তাকিয়ে নুহাসকে দেখে উঠে দাঁড়ায়। এদিকে আহান নুহাসের কাছে এসে নুহাসের কোমর জড়িয়ে ধরে বলে, নুহাস ভাইয়া আমার জন্য চিপস, চকলেট এগুলা মনে করে আনেছো তো? না আনলে কিন্তু তোমার সাথে আড়ি করে দেব, বলে দিলাম। নুহাস লাগেজের উপরে থাকা ব্যাগটা আহানের হাতে ধরিয়ে দিয়ে বলল, এর ভিতরে সব আছে। আহান ব্যাগটা হাতে নিয়ে নাচতে নাচতে সোফাতে গিয়ে বসে। জাহিন নুহাসের কাছে এসে বলে, ওই দিকে সব কিছু কমপ্লিট করে এসেছিস তো? হ্যাঁ ভাই, সব কিছু সেট করেই এসেছি। ঠিক আছে, ফ্রেশ হয়ে নে, অনেকটা জায়গা জার্নি করে এসেছিস। নুহাস উপরে চলে যায়। জারার ঘর থেকে জারার কণ্ঠস্বর ভেসে আসছে। নুহাস যে এসেছে সেটা হয়তো মেয়েটা এখনও টের পায়নি। যদি টের পেত তাহলে একটা বার হলেও তাকে দেখা দিত। ভালোই হয়েছে এখনও জানিনি যে নুহাস এসেছে। জানলেই সব আনন্দ মাটি হয়ে যাবে মেয়েটার। নুহাস দীর্ঘ নিঃশ্বাস ছেড়ে নিজের রুমে চলে যায়। যারা আর তার অন্যান্য দুঃসম্পর্কের কাজিনরা মিলে অয়ন্তীর শ্বাসটা আরেকটু পরিপাটি করে দিচ্ছে, আর অয়ন্তীকে নানা রকম কথা বলে লজ্জায় ফেলছে। অয়ন্তী না পাচ্ছে সইতে, আর না পারছে কিছু বলতে। এমনিতেই নার্ভাস হয়ে আছে, আর তার পাশে থাকা দুষ্ট মেয়েগুলো আরও দিচ্ছে তাকে নার্ভাস করে। আর তার মধ্যে আছে গুটির কয়েকজন বিবাহিত মেয়ে, তারা তো একেবারে মুখে যা আসছে তাই বলছে, সেটাও আবার শালীনতা বজায় রেখে। এদিকে হিয়া বসার ঘরে বসে আছে অধীর আগ্রহ নিয়ে, কখন যারা উপর থেকে নামবে আর এসে বোমাটা ফাটাবে। কিন্তু যারার আসার কোনো নামই নেই। তবে কি তার দেওয়া ওষুধটা কাজ করেনি, নাকি মেয়েটার উপরে, নাকি এখন শরবতটা খায়নি? উপরে গিয়ে দেখতে পাচ্ছে না অয়ন্তী শরবতটা খেয়েছে নাকি খায়নি। চোখে মুখে ফুটে উঠেছে বিরক্তির ছাপ। এমন সময় রুনা আক্তার হিয়াকে ডাকতে ডাকতে আসে। ছোট মামিকে এভাবে ডাকতে দেখে হিয়া বলে, কি হয়েছে ছোট মামি? তোমার মা অসুস্থ হয়ে পড়েছে হিয়া, তুমি জলদি আসো। হিয়া তাড়াতাড়ি করে রুমে এসে মাকে দেখতে না পেয়ে ছোট মামিকে বলে, কোথায় মা? ওয়াশরুমে গেছেন। আলেয়া বেগম ওয়াশরুম থেকে বের হন ক্লান্ত শরীর নিয়ে। হিয়ার মায়ের এমন করুণ অবস্থা দেখে বলে, মা কি হয়েছে তোমার?
আলেয়া বেগম ক্লান্ত গলায় বলে, বুঝতে পারছি না রে মা, হঠাৎ করে কি হয়ে গেল আমার। কথাটা বলে শেষ করতে পারল না আলিয়া বেগম, এর মাঝে পেট মোচড় দিয়ে উঠেছে। পেট মোচড় দেওয়ার সাথে সাথে আলিয়া বেগম জলদি ওয়াশরুমে ঢুকে পড়ে। হিয়া চোখ বড় বড় করে তাকিয়ে আছে। তবে কি তার মা শরবতটা খেয়ে নিয়েছে, তার জন্য এই অবস্থা? রুনা আক্তার বলেন, তুমি থাকো এখানে, আমি স্যালাইন নিয়ে আসছি আপার জন্য। হঠাৎ করে কি হয়ে গেল? কথাটা বলে রুনা আক্তার চলে গেলেন। হিয়া মাথায় হাত দিয়ে ধপাস করে বিছানায় বসে পড়ে। কি থেকে কি হয়ে গেল? এমন হাল করতে চেয়েছিল কার আর হয়ে গেল কার? কিন্তু এটা হলো কি করে? আলেয়া বেগম বের হতেই হিয়া বলে, মা তুমি কে খেয়েছ? আলেয়া বেগম ঠোঁটে ঠোঁট চেপে বলে, আর বলিস না, শরবতটা খাওয়ার সাথে সাথেই আমার এমন অবস্থা হয়ে গেছে। হিয়া চিৎকার দিয়ে বলে, তার মানে পেট খারাপ করার ওষুধ মিশানো শরবতটা তুমি খেয়ে ফেলেছ? আলেয়া বেগম চোখ বড় বড় করে বলেন, কি বললি? পেট খারাপের ওষুধ মানেটা হলো ওই শরবতটা আমি ওই অয়ন্তী মেয়েটার জন্য বানিয়েছিলাম, যাতে ওর এই অবস্থা হয়। কিন্তু তুমি কি করে খেলে এই শরবত? আমি তো আহানকে দিয়ে পাঠিয়েছিলাম শরবতটা। আহান আমার কাছে শরবতটা দিয়ে বলেছিল অয়ন্তীকে দেওয়ার জন্য, কিন্তু আমি শরবতটা অয়ন্তীকে না দিয়ে নিজেই খেয়ে ফেলি। হিয়া কপট রাগ দেখিয়ে বলে, ভালো হয়েছে, এখন বুঝো ঠেলা। তুই আগে থেকে জানিয়ে রাখিসনি কেন? তাহলে তো আর এমনটা হতো না। বলতে বলতে আবার মোচড় দিয়ে ওঠে পেট। আলেয়া বেগম আবারও দৌড় লাগায় ওয়াশরুমে। হিয়া রাগে দুঃখে চেয়ারে লাথি মেরে বলে, ধুর, চলবে।